ভ্রমণ সহজ করতে নতুন প্যাকেজ ভিসা চালু করছে সৌদি আরব। আবেদনে অন্তর্ভুক্ত ফ্লাইট, হোটেল বুকিং ও প্রয়োজনীয় ভ্রমণ সেবা। বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আব্দুর রহমান খান নিয়োগ ফাইনালে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এবং কানাডার অ্যালবার্টায় চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ক্যালগেরি স্ট্যাম্পিড। পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী। স্বাগত প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব। এর মাধ্যমে একই প্যাকেজে ভ্রমণকারীরা পর্যটন ভিসা আবেদনের ফ্লাইট, হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা পাবেন। সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ ভিসা প্যাকেজ চালু করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের ভিশন 2030-এর অংশ হিসেবে তেল নির্ভরতা থেকে বেরিয়ে নানাভাবে অর্থনীতি চাঙ্গা রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খান। সরকারি প্রজ্ঞাপন জারি হলে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ইতিমধ্যে আব্দুর রহমান খানের নিয়োগ সংক্রান্ত ফাইনালে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান। কানাডার আলবার্টার শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও শো ক্যালগেরি স্ট্যাম্পিড। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। 3 জুলাই শুরু হওয়া স্ট্যাম্পিড অনুষ্ঠানের পর্দা নামবে 13 জুলাই। কানাডা প্রতিনিধি লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঐতিহ্যবাহী ক্যালগারি স্ট্যাম্পিড প্রথম শুরু হয় 1912 সালে। এটি কাউবয় খ্যাত ক্যালগারির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক আইকনিক পরিচয়। বড় বাজারের জমকালো এই উৎসব 10 দিন ধরে চলবে। ক্যালগারি একটা বিশেষ উল্লেখযোগ্য মেলার মতো এক্সিবিশন 10 দিন হয়। জুলাই মাসে এটা 10 দিন হয়। এটাতে প্রায় 2 মিলিয়ন লোক আসে। স্ট্যাম্পিড ঘিরে এবারও ক্যালগারির ডাউনটাউন সহ বিভিন্ন সড়কে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর আর লোকের লোকারণ্য মিলন মেলার কেন্দ্রবিন্দুতে যোগ দিয়েছে প্রবাসী বাঙালিরাও। স্ট্যাম্পিড উইক চলছে, পরিবার পরিজন নিয়ে আমরা এই সপ্তাহটা খুবই এনজয় করি। কানাডায় বসবাসরত বিভিন্ন কমিউনিটি নিজস্ব সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে তাদের কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য। Stampede is all about community and is deeply entrenched in Calgary's. জনপ্রিয় স্ট্যাম্পিড ব্রেকফাস্টে অংশ নেন প্রাদেশিক সরকার প্রধান, সিটি মেয়র ও নির্বাচিত প্রতিনিধিরা। তারা শহরের বিভিন্ন স্থানে নিজ হাতে এই ব্রেকফাস্ট জনগণের মাঝে পরিবেশন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে বিভিন্ন আঞ্চলিক কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটি ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় থাকলে দেশের সুনাম বৃদ্ধি পাবে এবং প্রবাসী সমাজ আরও শক্তিশালী হবে। সভায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবুল বাশার সরকার, ঈশা চৌধুরী, সিআইপি তৌফিকুজ্জামান পলাশ, বিল্লাল আমিন, আশিকুর রহমান, মেহরাব হোসাইন, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম সহ কমিউনিটির অন্যান্য সদস্যরা। আঙ্কারার ন্যাটো সম্মেলন শুধু কূটনীতির মঞ্চ নয়, প্রতিরক্ষা খাতেও দিয়েছে বড় বার্তা। সদস্য দেশ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর $50 বিলিয়ন বেশি অস্ত্র সামরিক সরঞ্জাম চুক্তি করেছে। জোটের দাবি, ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং জোটের প্রস্তুতি আরও শক্তিশালী করাই এর লক্ষ্য।
এক মঞ্চে একের পর এক বিস্ফোরক বার্তা। আঙ্কারায় নেটোর 36তম শীর্ষ সম্মেলনে মিত্রদের দিকেই যেন তোপের মুখ ঘুরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কড়া সতর্কবার্তা, স্পেনকে বাণিজ্যিক হুমকি আর গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণের দাবিতে নতুন জোর, সব মিলিয়ে সম্মেলনে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। প্রতিরক্ষা ব্যয়ে মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। একই সঙ্গে কৌশলগত নিরাপত্তার যুক্তি তুলে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ স্পেন। মাদ্রিদের দাবি, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবেই চলবে। আঙ্কারার ন্যাটো সম্মেলন শুধু কূটনৈতিক মঞ্চ নয়, প্রতিরক্ষা খাতেও দিয়েছে বড় বার্তা। সদস্য দেশ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর $50 বিলিয়ন বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম চুক্তি করেছে। সম্মেলনে ফাঁকেই ছিল জোরালো কূটনৈতিক তৎপরতা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে কিয়েভের প্রতি ইতালির অব্যাহত সমর্থনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে আয়োজক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে ওয়াশিংটন আঙ্কারার সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দেন ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেন এরদোয়ান। দুই দিনে ন্যাটো সম্মেলন শেষ হলেও শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। ট্রাম্পের কড়া বার্তা, তুরস্কের F-35 প্রত্যাবর্তনের সম্ভাবনা আর মিত্রদের সঙ্গে নতুন সমীকরণ, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। চিয়ন্দা, নিউজ 24। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও নেমে এসেছে শোকের ছায়া। দুদিনের ব্যবধানে ফের পাহাড় ধসে একটি বালিকা মক্তবের ওপর ভেঙে পড়ে পাহাড় ঘেঁষা দেয়াল। এতে শিক্ষক সহ 8 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 5 জনকে। বারবার এমন প্রাণহানিতে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ইরফানুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেল 3টা, বাইরে প্রবল বাতাস আর টানা ঝড় বৃষ্টি। উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 3 নম্বর ব্লকে খাদিজাতুল বালিকা হেফজখানায় চলছিল পাঠদান কার্যক্রম। হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে বক্তব্যটির শিক্ষক ও ছোট ছোট শিক্ষার্থী সহ অন্তত 25 থেকে 30 জন। চোখের পলকে শ্রেণীকক্ষ পরিণত হয় মৃত্যুপুরীতে। শিক্ষার্থীদের উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। এ সময় ধ্বংসস্তূপ সরিয়ে প্রথমে 4 জনের মরদেহ এবং 9 জনকে আহত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আরো 4 জনকে মৃত ঘোষণা করেন। আহত 5 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর 6-7 জন আছে, 6-7 জন হসপিটাল গলাই 10 প্রোগ্রাম করে আসে, কিন্তু তাদের কিছু বাঁচি বাজে আর 7 জন আছে কি তারা আল্লাহর তরফ থেকে মারা গিয়ে এই দূর হয়ে বাড়ি দিয়ে। রোহিঙ্গারা বলছেন পাহাড়ের পাদদেশে তারা বৃষ্টির সময় মৃত্যু ভয় নিয়ে দিন পার করছেন। এহাবে সব তো বাঁচি বললা আর মাসুমলের বাঁচাই বললা আর সাইড দেখি আর জলদি আর দেশত কিবা হারা যায় আর দেশের মাঝে সেফটি সিকিউরিটি যদি আরে দিবল্লা বলি অনুরোধ করি আর যদি না পারে বলি আর কাম জায়গা মাঝে লারি দিবল্লা বলি আরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার জানান, ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী রোহিঙ্গাদের সতর্ক করার কথা। এলাকা থেকে সরাইছি, কিন্তু এটা একটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, হিপস মাদ্রাসা। তো আমরা আজকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। আবহাওয়া অনুকূলে না ফিরলে পাহাড় ধসের ঝুঁকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে পৃথক 2 স্থানে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। নগরের 8 নম্বর সুলকবহর ওয়ার্ডের স্টেশন এলাকায় মাটি চাপায় প্রাণ হারায় 12 বছর বয়সী সুমাইয়া আক্তার। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে কলোনির কয়েকটি ঘরের উপর পড়লে সুমাইয়া মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই সময়ে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা যায় 9 মাসের এক শিশু। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান। আমি অনুরোধ জানাচ্ছি কেউ যাতে এখানে আর বেশিক্ষণ সময় জ্ঞাপন না করে, যেহেতু পাহাড় একবার ধস হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে ক্রমান্বয়ে, পাহাড় যে কোনো সময় ধস হতে পারে, আপনারা অতি দ্রুত এখান থেকে নেমে আসুন।
টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় পড়েছে চট্টগ্রাম নগরী। স্থবির হয়ে পড়েছে মহানগরের জনজীবন। বিভিন্ন সড়কে পানিতে তলিয়ে যাওয়ায় বন্দরনগরী যেন এখন এক দ্বীপপুঞ্জ। ব্যাহত যান চলাচল, বন্ধ চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল। কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার কোমর সমান। দোকানপাটেও প্রবেশ করেছে পানি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরী এখন দ্বীপপুঞ্জের রূপ নিয়েছে। জলজটে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। আধা ঘন্টা বৃষ্টি পড়লেও চট্টগ্রাম শহরে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে চলাচল করার মতো অবস্থা। থমথম অবস্থা। আমাদের বাসায় অনেক ছোট ছোট বাচ্চা আছে, এতটুকু কোমর পর্যন্ত পানি। পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। এদিকে কয়েক হাজার কোটি টাকার জলবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল না পাওয়ায় হতাশ নগরবাসী। মেইন রোডের সাইডে কাজটা করে এবং এর পাশে আর কোনো কাজ করে না। জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে দায় সারছেন মেয়র। পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পুরা এখানে বঙ্গোপসাগর থাকার কারণে আমি আবারও বলছি, এখানে জোয়ারের একটা ব্যাপার আছে, কাজে যেটা অন্য অন্য শহরে নেই। এদিকে পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রীও। সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে শুরু হয় বৃষ্টি চলবে আরো কয়েকদিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ আমলে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার বদ্ধপরিকর। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। বিগত সরকারের শিক্ষানীতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়নই হয়েছে, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। কৃষি খাতকে লাভজনক করতে আধুনিক প্রযুক্তি যুক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, কৃষিভিত্তিক বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণও ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি জানালেন 11 দলীয় জোটের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে সরকারকেই। এ মাসের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার আহ্বানও জানান তারা। রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে এই সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। অংশ নেন জোট নেতারা। আইনি কাঠামো আজ পর্যন্ত সুস্পষ্ট করা হয়নি। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে হত্যা করতে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। বা সরকারি দলের যত ছল চাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিল মাত্র ছাড় দেব না। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। সেমিনারে বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের অধিকারের প্রশ্নে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। আমরা নিন্দা জানাই ইন্টারিম গভর্নমেন্ট, যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল।
নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। জোট নেতারা বলেন গণভোটের রায় কোনোভাবে অগ্রাহ্য করতে দেওয়া হবে না। তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে 3-2 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে এই হারের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতিসকে সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের কোচ হোসাম হাসান। তার অভিযোগ, আর্জেন্টিনাকে পরিকল্পিতভাবে সুবিধা দিয়েছে ফিফা। বিশ্বকাপ ফুটবলে আটলান্টার রাতটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে মিশর। 78 মিনিট পর্যন্ত ইতিহাসের খুব কাছে ছিল আফ্রিকান দেশটি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে আটলান্টার গ্যালারিতে তখন অঘটনের গন্ধ। কিন্তু শেষ 13 মিনিটে বদলে গেল সবকিছু। 3 গোল হজম করে 3-2 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিশর। আর তাতেই প্রশ্ন উঠেছে ম্যাচ জুড়ে রেফারিং নিয়ে। সব মিলিয়ে ম্যাচ জুড়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। রেফারিং ও ভিআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। দলের প্রাপ্য জয় কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মিশরের কোচ। এই ম্যাচে যেভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে আমি সন্তুষ্ট নই। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ দেখব না। শুধু বলতে চাই, রেফারির সুবিধা নিয়ে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। রেফারির সিদ্ধান্তে এক পর্যায়ে মাঠে 2 হাত আড়াআড়িভাবে উঁচিয়ে এক সংকেত দিতে দেখা যায় মিশরের কোচকে। এর ফল হিসেবে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কোচিং স্টাফের একজনকে লাল কার্ডও দেখান ফরাসি রেফারি। এরপরেই রেফারি ফ্রাঁসোয়া লেতিসকে কাঠগড়ায় দাঁড় করান হাসান। একই সঙ্গে তাকেও তার কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে বাকি ম্যাচগুলি থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। আবরার আল তাইয়াম, নিউজ 24। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর সিরিজে টিকে থাকতে এখন ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। মাঠ বড় হওয়ায় বাংলাদেশের ব্যাটাররা শট সিলেকশনে ভুল করছে বলে মনে করেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। অন্যদিকে ইতিবাচক পারফরমেন্স করে সিরিজ জিততে চায় স্বাগতিকরা। হারারেতে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটাও একেবারে ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে টাইগাররা। বোলাররা দারুণ পারফরমেন্স করলেও ব্যাটাররা সামর্থ্যের শেয়ারটা দিতে ব্যর্থ। তানজিদ, সৌম্য, শান্ত ও মোসাদ্দেকরা 2 অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি। হারারের মাঠ বড় হওয়ায় ব্যাটাররা ভুল করেছে বলে জানান ব্যাটিং কোচ আশরাফুল। বাংলাদেশে যখন খেলি দেখা যায় যে বাউন্ডারি সাইজটা থাকে 60-65, কিন্তু এই জায়গায় বাউন্ডারিটা কিন্তু ছিল অলমোস্ট 75-73। এই জায়গাটাতেই আসলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়তো বা করতে পারিনি। প্রথম ওয়ানডেতে 2 পেসার নাহিদ রানা ও তাসকিনের আগুন ঝরা বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি জিম্বাবুয়ে। একাই 6 উইকেট নেন রানা। তবে ইভান্স, এনগারাভা, মুজারাবানির বোলিং তোপে মাত্র 116 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 25 রানের পরাজয়ের তেতো স্বাদ পায় মিরাজ বাহিনী। রোডেশিয়ানদের বিপক্ষে বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়াবে তারা, বিশ্বাস আশরাফুলের। এখানে ব্যাটিং করাটা আসলে এত ইজি না, এবং আমি মনে করি যে জিম্বাবুয়ান ফাস্ট বোলাররা কোয়ালিটি ফাস্ট বোলার। অবশ্যই এখান থেকে আমরা কামব্যাক করবো, আমি বিশ্বাস করছি। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সমতা ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। সেজন্য ব্যাটিং বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলার বিকল্প নেই। অবশ্যই যে পারফরমেন্স আমরা করছি এটা আমরা আশা করিনি এই ধরনের পারফরমেন্স। আমি শিওর যে নেক্সট 2টা ওয়ানডে এবং 3টা টি20তে আমাদের ব্যাটসম্যানরা তাদের লাস্ট 6 মাসে যেভাবে খেলে আসছে বাংলাদেশে সেই পারফরমেন্সটা তারা করবে। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ে। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে থাকায় নিজেদের কন্ডিশনে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য স্বাগতিকদের। পরিসংখ্যান বলছে 2 দলের 82 বারের দেখায় বাংলাদেশের 51 জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় 31টি। সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে একটাই লক্ষ্য, ভুল থেকে শিক্ষা নিয়ে মাঠে সেরাটা দেয়া। ইশতিয়াক দীপু, নিউজ 24। বাংলাদেশকে 1000 ফুটবল দিল পাকিস্তান। দেশটির হাইকমিশনার জানান, ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে সকল সহযোগিতা করতে প্রস্তুত তারা। এদিকে খেলার সরঞ্জাম, মেডিসিন, স্পোর্টস সায়েন্স ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে ফুটবলের ভিত্তি শক্ত করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাফুফের সভাপতি তাবিত আওয়াল।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ভাসছে পুরো বিশ্ব, ঠিক তখন বাংলাদেশকে 1000 ফুটবল দিল পাকিস্তান। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পাকিস্তান হাই কমিশন ও বাফুফের সহযোগিতায় চলছে এমন নানান ধরনের উদ্যোগ। দেশের ফুটবলকে এগিয়ে নিতে পাকিস্তানের সকল সহযোগিতার সুযোগ কাজে লাগাতে চায় বাফুফে। একথা জানান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা একটা ডাইরেক্ট কন্ট্রাক্টে আসতে চাই যেন পাকিস্তান আর বাংলাদেশের অ্যাটলিস্ট এই স্পোর্টস ইকুইপমেন্ট সম্পর্কটা আরো গভীর করতে পারি। ইতিমধ্যে আমি অনারেবল হাই কমিশনের সাথে কথা বলেছি যে আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি যেটাকে বলে, সেটার আওতায় তো আমাদের অনেকগুলি গেমস আছে, মেন এবং ফিমেলদের ফুটবল খেলা হয়। তার পাশাপাশি আমরা এখন স্পোর্টস ইকুইপমেন্টে নেমে যাচ্ছি। তাই এরপরে আমার লক্ষ্যমাত্রা হবে যে আমরা যদি স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস হেলথ যেটাকে বলে সেই জায়গায় আমরা একত্রিত কাজ করতে পারি। স্পোর্টস সরঞ্জাম থেকে শুরু করে স্পোর্টস মেডিসিন নিয়ে পাকিস্তানের সাথে কাজ করতে চায় বাফুফে, জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। পাকিস্তান খালি ক্রিকেট ফুটবল নয়, স্কোয়াশ, ক্রিকেট, ফুটবল, মাল্টি স্পোর্টসে অনেক দিন ধরে ভেরি ডেভেলপ। তাদের স্পোর্টস মেডিসিন সেক্টর ইজ ভেরি অলসো ডেভেলপ। সো সেখানে আমরা আলাপ করেছি এবং আমরা তাদেরকে বলেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অফিসিয়ালি আমরা তাদেরকে জানাবো যে স্পোর্টস মেডিসিন সেক্টরে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি। পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জানান, বাণিজ্যিক থেকে শুরু করে খেলাধুলার ক্ষেত্রে সকল সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান। পারস্পরিক সহযোগিতায় দুই দেশের সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করি। বাংলাদেশকে ক্রীড়া খাতে সকল সুযোগ সুবিধা দিবে পাকিস্তান। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে প্রয়োজন উন্নত মানের স্পোর্টস সরঞ্জাম, আর এই প্রয়োজনকে সামনে রেখে ফুটবলকে এগিয়ে নিতে সকল ক্রীড়া বান্ধব উদ্যোগ নিতে চায় বাফুফে। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ।